রাজনীতির ভাষায় বলা নয়া সাম্রাজ্যবাদ। এই নয়া সাম্রাজ্যবাদটা কি? ইরানের কাছে যে এত সমরাস্ত্র, এত ড্রোন, এত মিসাইল আছে, এটা আমেরিকা কিছুই জানে না, এটা তো আমি বিশ্বাস করি না। এতদিন ছিল চীন উদীয়মান রাজনৈতিক শক্তি, এখন কিন্তু উদীয়মান অর্থনৈতিক শক্তিও। ট্রাম্পের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল টোটালি ফেল করেছে। তাইওয়ানের যে পার্লামেন্ট আছে, এটা কিন্তু তাইওয়ানের পার্লামেন্ট না, তারাও কিন্তু বলে আমরা চীনের পার্লামেন্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজের নিয়মিত আয়োজন এডিটর্স চয়েজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব আলম, রয়েছেন সামরিক বিশেষজ্ঞ জনাব সাবেক সেনা কর্মকর্তা জনাব মহাসিনুল করিম, এবং আমার ডানে রয়েছেন জনাব ফকির শওকত, সিনিয়র সাংবাদিক। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা দেখলাম যে ইরান এবং আমেরিকার যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধ স্থিতি অবস্থায় আছে, কিন্তু সেই সময়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করলেন, চীন সফর করলেন, এবং চীন সফর করে উনি ফিরেও গেছেন। তো আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে এই সফরের মাধ্যমে এই যুদ্ধ নিয়ে কি আলোচনা হলো, এবং চীন এবং আমেরিকার মধ্যে কি বিষয়টি সামনে আসলে, এবং আলোচনাটা ফলপ্রসূ হয়েছে কিনা, বা তাতে আগামী দিনের বিশ্ব ব্যবস্থায় কি পরিবর্তন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে শুরুতে আমরা যাচ্ছি জনাব ফকির শওকত আপনার কাছে। আপনাকে দিয়ে শুরু করি যে আপনি দেখলেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বসছিলেন। 2 ঘন্টার একান্ত বৈঠক হয়েছে, অন্যান্য অনুষ্ঠানাদি হয়েছে, এবং বৈঠক শেষে আমেরিকা বলছে যে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, এবং তারা বলছে যে হরমুজ প্রণালীকে সামরিকীকরণ থেকে রক্ষা করা এবং চীন ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে চীন ভূমিকা রাখবে বলে আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা দেখি নাই যে চীনের পক্ষ থেকে তাদের বিবৃতিতে এমন কিছু এসেছে। সে কারণেই বিভিন্ন জন বিশেষজ্ঞরা বলছেন যে এই আলোচনাটা আসলে কোনো ফল বয়ে আনেনি। আপনার কি মনে হয় যে 2 রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের আলোচনায় আমরা আগামী দিন কী দেখছি? ইরান যুদ্ধের কি পরিণতি আপনার এতে কোনো প্রভাব পড়বে কি না? যেহেতু ইরান যুদ্ধ চলমান এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে একটি পক্ষ, এবং চীনের সাথে ইরানের সম্পর্ক ভালো, আর এই যুদ্ধকালীন সময়ে ট্রাম্প সাহেব চীন সফর করলেন, অবশ্যই এর সাথে ইরান যুদ্ধের একটি সম্পর্ক থাকবে, এটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়। তার বাইরেও অনেক কিছু ঘটতে পারে। চীনকে আমি সবসময় একটি রহস্যজনক জাতি এবং তাদের নেতৃত্বকেও, বিশেষ করে এই যে শি জিনপিং, তাকে আমার এক ধরনের রহস্য পুরুষ বলেই মনে হয়। সেই তুলনায় ট্রাম্প অনেক বেশি কথা বেশি বলেন, কিন্তু তাকে যেন চেনা যায়, জানা যায়, বোঝা যায়। শি কথা বলেন বা কী বলেন এটা বুঝে ওঠার জন্য একটু সময় লাগবে। ট্রাম্পের কথাটা অনেকটাই নগদ এবং অনেকটাই যেন আমরা বুঝতে পারি। আমরা সবাই জানি যে ট্রাম্প গত টার্মে ক্ষমতায় থাকার সময় বলেছিলেন যে আমেরিকা ফার্স্ট, আমি কেন ওই সমস্ত বিশ্বের দায়িত্ব নিতে যাবো, নিরাপত্তা দিতে যাবো। আমেরিকা আমার প্রথম আছে, আমেরিকা সারা পৃথিবীর দায়িত্ব নেবে না। ট্রাম্পের এই কথা ভুলে যে যদি আমরা মনে করি যে ট্রাম্প সেই জায়গার থেকে সরে আসছেন, বিষয়টা এরকম না। কিন্তু আমার কাছে মনে হয় যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমেরিকা সারা পৃথিবীর যে দায়িত্ব আমেরিকা নিয়েছিল, এটা আমেরিকার জন্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে নাই। আমেরিকানরা এইভাবে পুরো পৃথিবীর দায়িত্ব আর বহন করতে পারছে। তারা চায় যে পৃথিবীর দায়িত্ব আমেরিকার যেমন থাকবেই, কিন্তু পাশাপাশি আরও কোনো দেশ তারা দায়িত্ব বাকি ভাগযোগ করে নিক। এই পলিসির থেকেই ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যে ক্ষমতায় থাকছে এই পলিসিটা অ্যাডপ্ট করতেছে। আমার এটা মনে হয় যে সেক্ষেত্রে কাকে চয়েস করে ট্রাম্প? চীনকে চয়েস করতেছে না রাশিয়াকে চয়েস করতেছে, পুটিনকে চয়েস করতেছে না শি জিনপিংকে চয়েস করতেছে? এটা ট্রাম্পের এই যে বিশেষ রাজনীতি, এইবার চীনের সফরের সেটা একটি অংশ। এখানে ইরান যুদ্ধ একটা মাধ্যম, এইটা মূল বিষয় না। বিশ্বটাকে আমেরিকা কিভাবে সাজাতে চায়, তার সাথে চীনকে কোথায় রাখতে চায় এবং রাশিয়াকে কোথায় রাখতে চায়, এইটা একটা বিশ্ব পলিসির অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে বলে আমার কাছে মনে হয়। ওখানে কোনোভাবেই ট্রাম্প পাগল, আমেরিকা হেরে যাচ্ছে, হচ্ছে তা হচ্ছে, এগুলো মিডিয়ার জন্য ভালো খবর, এবং আমরা এটা নিয়ে খুশি থাকি, এটাও ভালো খবর।
কিন্তু এই যুদ্ধে আমেরিকার কতটুকু ক্ষতি হয়েছে আর ইরানের কত ক্ষতি হয়েছে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এখন হরমুজ প্রণালী, তারপরে কৃষ্ণ সাগর, এই যে দুটো যুদ্ধ, এই দুটো যুদ্ধে কিন্তু পানির যুদ্ধ, যে কথাটা আমরা অনানুষ্ঠানিক আলোচনার ভিতরে আমরা বলছিলাম যে পানিপথের যুদ্ধ। এই যে কৃষ্ণ সাগরের ভেতর দিয়ে রাশিয়া এসে বসফরাস প্রণালী দিয়ে ভূমধ্যসাগর দিয়ে ঢুকবে। এই যে কৃষ্ণ সাগরে যেহেতু সারা বছর রাশিয়ার চারিপাশে শীতকালে উত্তর গোলার্ধে বরফ পড়ে থাকে, রাশিয়ার যে বাণিজ্য শীতকালে সেটা বন্ধ হয়ে যায়। তাকে একমাত্র কৃষ্ণ সাগরের ভেতর দিয়েই ঢুকে আসে বিশ্ব বাণিজ্য করা লাগে। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং এই যে ভেঙে যাওয়ার ফলে যে ভাগ হয়েছিল সেই ভাগে রাশিয়াকে এমনভাবে, রাশিয়ার নেতৃত্ব তখন এতই দুর্বল ছিল যে কৃষ্ণ সাগরের অধিকার থেকে রাশিয়া পর্যন্ত বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, সেটা দিয়ে দেওয়া হয় রাশিয়ার থেকে বেরোয় আসা একটা রাষ্ট্র, এই যে যার সাথে যুদ্ধ চলছে ইউক্রেনকে ক্রিমিয়া দিয়ে দেওয়া হয়। এবং যে অংশটা দিয়ে দেয় এটা রাশিয়ার একটা নিজস্ব অংশ ছিল। এই অংশটা যদি রাশিয়ার সাথে সেই সব ভাগের সময় থাকতো তাহলে এই যুদ্ধের হয়তো প্রয়োজন পড়তো না, কারণ ওই কৃষ্ণ সাগরের উপরে রাশিয়ার বাণিজ্য জাহাজ বা যুদ্ধ জাহাজ চলাচল করতে পারত। আজকে হরমুজ প্রণালী যে, এটাও কিন্তু একটা বাণিজ্যে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কে কিভাবে নিয়ন্ত্রণ করবে, লড়াইটা কিন্তু সেখানে। ইরানকে পুরো মাত্রায় কখনো শেষ করে দেওয়া যাবে না। কোনো জাতি যত ক্ষুদ্র হোক না কেন, কোনো জাতিকে পুরো মাত্রায় কখনো শেষ করা যায় না। আর আধুনিক বিশ্বে ওই ধারণাগুলো এখন আর চলবে না যে একটা দেশের উপর দখল করে রাখা যাবে। তাকে অর্থনৈতিকভাবে তারপরে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এইটি। আর ট্রাম্পের আর একটা পলিসি আমার কাছে মনে হয়েছে যে ইরান যুদ্ধের আগে ট্রাম্প একটি দেশের সরকার প্রধানকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছিলেন ভেনেজুয়েলার। এবং ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ একটা দেশ। আজকে টোটাল ভেনেজুয়েলার তেল আমেরিকান কোম্পানির হাতে এবং ট্রাম্পের হাতে আছে ভেনেজুয়েলার শাসন ক্ষমতা। এখন দেখেন ইরান যুদ্ধের পরে এখন ভেনেজুয়েলা যে দখল করে নিয়েছে বা ভেনেজুয়েলার পরে কী অত্যাচার ঘটছে, তার তেল সম্পদ কীভাবে আমেরিকা দখল করে নিয়েছে, এই আলোচনা কিন্তু এখন আর বিশ্বে নাই, কেউ তুলতেছে না। এবং এই ভেনেজুয়েলার তেল নিয়ে তো চীন, ইরানের তেল নেয় চীন। তো চীন আর আমেরিকার কোনো আলোচনা হলো না, এমনি এমনি চীন সফর করতে দিল, ট্রাম্পকে যেতে দিল শি জিনপিং। হ্যাঁ, একটা দেশে যখন একজন লোক যায়, একটা সরকার প্রধান যাচ্ছে, আগের থেকে কোনো আলোচনা হয়নি, কি কি বিষয় ঘটবে আমাদের ভেতরে তাদের মধ্যে, এইসব কোনো আলোচনা হয়নি। এই যে কথাগুলো আসছে, ব্যর্থ হয়ে গেছে বিষয়টা, এরকম কখনোই ঘটে না। বিশেষ করে ট্রাম্পের মতো একজন লোক বা শি জিনপিংয়ের মতো লোক অথবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো লোক যখন একটা রাষ্ট্র সফর করে, সফরের আগে অনেক গ্রাউন্ড ওয়ার্ক হয়। সেই গ্রাউন্ড ওয়ার্কে নিশ্চয়ই এমন কিছু ঘটছে যে ওখানে এই আলোচনাই ঘটতে পারে যে পৃথিবীটাকে কোন অঞ্চল কে কার নিয়ন্ত্রণে থাকবে, সেরকম একটি ফয়সালা হতে পারে। আমরা আসবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে। আমরা আগে এই বিষয়ে আবার আলোচনার জন্য যাচ্ছি জনাব মাহবুব আলম ভাইয়ের কাছে। আপনি কি মনে করছেন? যে আমি কিন্তু ফকির ভাইয়ের সাথে একমত, মানে একের শতভাগ একমত। এই যে চীনের সফর ট্রাম্প, এখন এটা শুধুমাত্র ইরানকে কেন্দ্র করে না, ইরান যুদ্ধকে কেন্দ্র করে না, মানে আন্তর্জাতিকভাবে মানে যে আজকে বাণিজ্যের যে ঘটনাগুলো আছে, কারণ এই যুদ্ধের আগে ট্রাম্প যে একটা বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছিল, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছিল এবং সারা পৃথিবীর সাথে শুল্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে, আসলে সেই যে উত্তেজনা, এই যে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সময়কার যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমনও একটা বড় বিষয়। কারণ আজকে তো মানে জোর জবরদস্তি করে ভূখণ্ড দখল করার এখনকার সাম্রাজ্যবাদ হচ্ছে, আমরা যেটা বলি রাজনীতির ভাষায় বলা নয়া সাম্রাজ্যবাদ। এই নয়া সাম্রাজ্যবাদটা কি? মানে ভূখণ্ড দখল করা না, কিন্তু তার অর্থনীতি দখল করা, নিয়ন্ত্রণ করা। তো আজকে মানে যে বিশ্ব ব্যবস্থায় যে ভাগাভাগি, G7 বসে ট্রাম্প সাহেব ভাগাভাগি করেন তারা, কিন্তু G7 এখন কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। কারণ G7 মানে G8 থেকে রাশিয়া বের হয়ে আসার পর তারা ভাগাভাগি কার সাথে করবে?
তো এখন যে ভাগাভাগির যে বিষয়টা আছে, যে চীন হচ্ছে এখন উদীয়মান শক্তি। এতদিন ছিল চীন উদীয়মান রাজনৈতিক শক্তি, এখন কিন্তু উদীয়মান অর্থনৈতিক শক্তিও, এমনকি সামরিক শক্তি। তার মানে এখন সুপার পাওয়ার যদি বলি, আমেরিকা হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় সুপার পাওয়ার ছিল, কিন্তু কার্যত এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় কিন্তু অবসান হয়ে গেছে। বিকল্প সোভিয়েত ইউনিয়নের পতনের পর, বিপর্যয়ের পরে রাশিয়ার যে দুরবস্থা ছিল তার থেকে তারা কাটায় উঠেছে, রাশিয়ার পুনরুত্থান ঘটেছে, আবার এদিকে চীনের উত্থান ঘটেছে। তো এই যে বিশ্ব ব্যবস্থার যে পরিবর্তনটা, এখনও আমরা জানি না পরিবর্তনটা কি হবে। তো ট্রাম্প সাহেবের চীন সফর হচ্ছে এই বিশ্ব ব্যবস্থার বাণিজ্যের তার অংশগ্রহণ কতটুকু থাকবে। চীন তুমি কতটুকু চাও, তোমার চাওয়াটা কে আমি মানে এটা আন্ডারস্ট্যান্ডিং করা, মানে চীনের চাওয়াটা বুঝতে যাওয়া আর তার চাওয়াটাকেও তাদেরকে নিয়ে আসা, অর্থাৎ বিশ্ব ব্যবস্থা, বিশ্বকে ভাগ যোগ করার একটি পরিকল্পনার অংশ হিসাবেই তিনি এই সফরটা করেছেন। এক, দুই নম্বর কথা, ইরান যুদ্ধটাও আছে, ইরানের নিরস্ত্রীকরণ ব্যাপারটাও আছে। এইটা চীনের কাছে খুব ম্যাটার করে না। ইভেন আমি তার সাথে একমত, এটা কিন্তু ইয়ের কাছেও খুব ম্যাটার করে না, আমেরিকার কাছেও খুব ম্যাটার করে না। আমেরিকা দেখাতে চায় এই যুদ্ধটা আমেরিকার জন্য অবশ্যম্ভাবী হয়েছিল। কেন সেটা কিন্তু ফকির ভাই স্পষ্ট করেছে, যে ভেনিজুয়েলায় যে মানে একেবারে দস্যুবৃত্তি করলো, ডাকাতি করলো, তেল ডাকাতি করলো, অপহরণ করে যে দস্যুতা দেখালো, সারা দুনিয়া এই ঘটনাটাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্যে তারা কিন্তু ইরান আক্রমণ করলো। অবশ্য ওরা যদি জানতো যে আক্রমণ করে তাদের মুখ পুড়বে বা হাত পুড়বে, তাহলে হয়তো এই মাত্রায় আক্রমণ করতো না, ওটা ইসরায়েলকে দিয়েই করাতো, যৌথভাবে করতে যেত না। তাদের মানে অঙ্কে ভুল হয়ে গেছে। তো যাই হোক, এটা যে কোনো যুদ্ধে অঙ্কে ভুল হয়। হিটলার সাহেব ভুল করেছিলেন অঙ্কে। হিটলার সাহেব যদি পুরো ইউরোপটা দখল করে ফেলতেন, দখল হয়ে গেছিল, ব্রিটেন বাদ দিয়ে সবই দখল করেছিলেন, তার কি খেয়াল হলো তিনি পূর্বে রাশিয়া দখল করবে? রাশিয়া দখল না করলে তার তো হাত পুড়তো না, সে তো পুরো মানে রাশিয়া বাদ দিয়ে পুরো পৃথিবী রাজত্ব করতে পারত। হরমুজ প্রণালী, ইরান এবং চীন। এখন এই যে এইখানে এসে তার হাত পড়লো। তা আমি মনে করি যে এই হরমুজ প্রণালীর যে বিষয়টা, যে বিষয়ে তাদের ঐক্যমতের কথা বলা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, বেজিংয়ে ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়েছে, যেটা সেই নিউজটা আমরা পেয়েছি, আর রয়টারের পক্ষ থেকে পেয়েছি। চীনের পক্ষ থেকে কোনো বিবৃতি এসছে? অর্থাৎ যৌথ বিবৃতি কিন্তু আমরা খেয়াল করি নাই। সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান গেলে একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়, আবার রাষ্ট্রপ্রধানরা গেলে যৌথ সংবাদ সম্মেলন হয়। তো আমরা এখানে যৌথ সংবাদ সম্মেলন দেখলাম না, আমরা জয়েন্ট স্টেটমেন্ট দেখলাম না। তার মানে হচ্ছে এই সফরকে খুব সফল সফর বলা যাবে না। এই সফর হচ্ছে আমেরিকার দিক থেকে, ট্রাম্পের দিক থেকে হচ্ছে যে চেষ্টা করা, উদ্যোগ নেওয়া, কূটনৈতিক উদ্যোগ নেওয়া। আবার চীনের দিক থেকে হচ্ছে যে না, তাকেও তো আমার যদি বিশ্ব বাণিজ্য দখল করতে হয় তো আমাকেও তার লাগবে। তো এই হলো ব্যবস্থা। প্লাস হচ্ছে ইউরোপে যে রাশিয়ার সাথে এখন যে দ্বন্দ্ব, মানে ইউরোপের সাথে যে দ্বন্দ্ব হচ্ছে পশ্চিমাদের, তা সেই দ্বন্দ্ব থেকে বা সেই জায়গা থেকে আমেরিকা কিছুটা দূরে চলে গেছে। তা ওই যে উত্তর অঞ্চলের যে ভূখণ্ড, মানে বিশাল সমুদ্রের সেই মাটির নিচে যে খনিজ সম্পদ আছে, ট্রাম্প তো চেয়েই বসছে, মানে গ্রিনল্যান্ড চাই, কিন্তু ওর পাশে কিন্তু বিশাল ভূখণ্ড আছে। ওইখানে রাশিয়ার সাথে তারা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে, ভাই তুমি অর্ধেক নাও, আমি অর্ধেক নই। এখানে কিন্তু রাশিয়ারই আছে, নৌবহর আছে। কিন্তু ওর বাইরের যে ভাগ বন্টন করা, এই ভাগ বন্টনের জন্য এই সফরে গেছিল। আমার মনে হয় খুব সুবিধা হয় নাই। আচ্ছা, আমরা আসবো মহাশিল করিম ভাইয়ের কাছে। মহাশিল করিম ভাই একজন সামরিক বিশ্লেষক এবং ভূ রাজনীতি বিষয়ে উনি যথেষ্ট জ্ঞান রাখেন। আমরা তার কাছ থেকে শুনে এই সফর নিয়ে উনি কী ভাবছেন, কীভাবে দেখছেন। প্রথম কথাই হলো, এই সফরটা কার ইচ্ছায়, কার ইনিশিয়েটিভে হলো? এটা ট্রাম্প। এই সফরটা কিন্তু যুদ্ধ শুরুর পরপরই একটা সময় ছিল, আগের থেকে নির্ধারিত, এজেন্ডা নির্ধারিত, সবই নির্ধারিত ছিল। যুদ্ধ শুরু করছে একটা ভুল ক্যালকুলেশনে, যেভাবে মাদুরোকে উঠায় নিয়ে আসছে,
ইরানের ক্ষেত্রে সে এই উঠাই নেওয়ার ট্যাকটিক্সে যায় না, বিকজ 80 সালে সে একবার তার দূতাবাসের ইয়েদেরকে কত প্রায় 50 জন 42 জন জিম্মি করা হয়েছে। তাদেরকে মানে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করেছিল, পারে নাই। তো ওইখানে ইরান যে অত সহজ হবে না, সেজন্য কি করেছে সে ইরানের মেইন যে কমান্ড স্ট্রাকচারকে প্রথম দিনেই মেরে ফেলছে, এগুলোতে মেরে ফেলছে এবং শাহের ছেলেকে সে রেডি রাখছে, পাঠায় দিবে এবং এটার ক্ষমতা নিয়ে নেবে। তো এই যে সরলীকরণ চিন্তা, এইটা তারা কোন হিসাবে করলে আমি জানি না, কারণ আর ইরানের কাছে যে এত সমরাস্ত্র, এত ড্রোন, এত মিসাইল আছে, এটা আমেরিকা কিছুই জানে না, এটা তো আমি বিশ্বাস করি না। কিন্তু তারপরে তারা কেন করতে পারলো এটা? তো যাই হোক, একটা পূর্ব নির্ধারিত একটা দুই রাষ্ট্রের মধ্যে মিটিং হবে, সেটা আগে নির্ধারিত ছিল এবং সেটা ট্রাম্পের ইনিশিয়েটিভে শেষ পর্যন্ত হইলে আমরা এখন দেখতে পাই যে সে যে হইলো মিটিংটা, তাহলে কি উদ্দেশ্যে হইলো এবং কতটুকু উদ্দেশ্য পূরণ হলো। উদ্দেশ্য যেটা ছিল সেটা কি? এখন ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে ইরান নিয়ে আটকে গেছে এবং পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পাকিস্তান কিন্তু পারতেছে না। এখন সে চাচ্ছে যে এখন যদি রাশিয়ার সাথে হবে না, কারণ রাশিয়া অলরেডি চীনের ওই ইউক্রেন নিয়ে এসে আমেরিকার বিপক্ষে আছে, সে চীনকে ব্যবহার করার জন্য আসছিল এবং সে গ্রেট লিডার, এইটা ওইটা অনেক কিছু কথা বলছে। কিন্তু চীনের দেখেন ওই যে উনি যেটা বলছে যে একটা রহস্য পুরুষ এই শি জিনপিং, সে কিন্তু কোনো কথা চুপচাপ কথা তো বলে না, কিন্তু শুরুতে কি বলছে সে? শুরুতে বলেছে যে আমরা যেন ওই থেসোডাইসিস ট্র্যাপে না পড়ি। সেই ট্র্যাপটা হলো সেই ধরেন যে খ্রিস্টপূর্ব 300-400 বছর আগে এই এথেন্স এবং স্পার্টার মধ্যে যেটা শুরু হয়, এবং এইটার কিন্তু ধারাবাহিকভাবে ধরেন যে রোমান সাম্রাজ্যের পতন হয়েছে, পার্সিয়ান সাম্রাজ্যের পতন হয়েছে, খেলাফত উসমানিয়া খেলাফতের পতন হয়েছে, এগুলো সবই কিন্তু একটা এক্সিস্টিং পাওয়ার যখন একটা স্টেজে চলে যায় তখন আপকামিং একটা পাওয়ার তাকে পরাজিত করে এবং ধ্বংস করে নতুন একটা সভ্যতা, নতুন একটা রাষ্ট্রের হয়। এবং এটা কিন্তু দ্বিতীয় এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে ইসলামিক যে খেলাফত ছিল সেটা কিন্তু এই যে ভাগবাটারা কিন্তু আজকে না, এবং এই ভাগবাটার মধ্যে দেখেন যুগোস্লাভিয়া নামে একটা দেশ আর নাই, USSR এর মতো একটা দেশ নাই, জাজিরাতুল আরবে এতগুলো রাষ্ট্র ছিল তারা কিন্তু নাই, আলাদা আলাদা হয়ে গেছে। এইগুলোই হচ্ছে ওই যে ভাগবাটারার কথা যে ভাই বলছেন, এই ভাগবাটারার পরিকল্পনা এই ইয়েরও আছে যে চীনকে যদি সে এবার করতে পারতো, কনভিন্স করতে পারতো, তাহলে কি হইতো, এই তার যে সবচেয়ে বড় সমস্যা চাপে পড়ে গেছে হলো হরমুজ প্রণালী, এটির ব্যাপারে চীনের প্রভাব আছে। তারপরে ধরেন যে এই নিউক্লিয়ার ইয়েটা যে আছে যে এই ইয়েকে ইরানকে যে নিউট্রালাইজ করবে, সেটাও কিন্তু চীন কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু এইগুলো জিনিস সব কিছু নিয়ে আসছে এবং আসছে কাদেরকে নিয়ে? এইখানে আসলে টেকনোলজি, সে এমন টেকনোলজি নিয়ে আসছে যে 15-20 জন সব CEO যাদের টোটাল অ্যাসেট হচ্ছে $12 ট্রিলিয়ন, এই কয়েকজন 20 জন নিয়ে আসছে। তার মধ্যে ধরেন যে সেই অ্যাপেল আছে, ইলন মাস্ক আছে, এদেরকে নিয়ে আসছিল যে আসলে তো টেকনোলজিক্যালি যদি আপনি একটা ট্রান্সফারের ইয়েতে আসতে পারেন তাহলে কিন্তু অনেক কিছুই সহজ হয়ে যায়। কিন্তু এখানে দেখেন টেকনোলজি ট্রান্সফার বা ওদের ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু কোনো কথা হয়নি। তাদেরকে তাহলে ট্রাম্প কেন নিয়ে এসেছিল? আসল কথা হলো যে শি জিনপিং একটা খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন ট্রাম্পকে যে আমরা রাইভেল না, আমাদের রাইভেলি করে লাভ নেই। ট্রাম্প যে অফেন্সিভ, শি জিনপিং কিন্তু খুব মানে ব্যালেন্সড একটা কথা বলছে, কিন্তু সেটা পরবর্তীতে যেটা দেখা গেল যে ভাই বলছে যেরকম যে কোনো একটা এরকম একটা এত বড় একটা মিটিং, সারা দুনিয়ার সুপার পাওয়ার 2 জন এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, তাদের সম্মেলন শেষ হলো, কোনো নিউজ কনফারেন্স হলো না, কোনো যৌথ বিবৃতি বের হলো না, উনি যা বললো যে আমি এই করে আসছি তা করে আসছি। তার মানে এই ট্রাম্পের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল টোটালি ফেল করেছে। এবং এইটা হওয়াতে এখন চীন যে ইয়েতে আগাচ্ছে, দেখেন সারা পৃথিবীর ইতিহাসকে যদি আপনি পর্যালোচনা করেন আপনি দেখবেন কিন্তু যে এখানে কিন্তু সব সভ্যতার কনফ্লিক্ট অফ সিভিলাইজেশন, এখানে যত সভ্যতার চেঞ্জ হয়েছে, এই এখন যেটা হইতে যাচ্ছে সেটা কি দুইটা সভ্যতা, প্রাচীনতম সভ্যতা ইরান এবং চীন এক জায়গা হয়েছে। এখানে কিন্তু আমেরিকার 200 বছরের একটা রাজ্য, 250 বছরের একটা ব্যবস্থা। আমেরিকা এইখানে কিন্তু আপনার পাওয়ার ব্যালেন্সে সব দিক থেকে আমেরিকা কিন্তু অলরেডি প্রেসারে পড়ছে। এই দেখেন কয়েকদিন আগেই কিন্তু ব্রিক্সের মিটিং হয়ে গেল। ব্রিক্স মানেটা কি? ব্রিক্স মানে ডিডলারাইজেশনের একটা পদ্ধতি। তা আমেরিকা তো এত বড় একটা শক্তিশালী দেশ, সে তো একদিনে পড়বে না। দেখেন যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষে তখন তো ব্রিটিশ পড়ে যাওয়ার কথা, একদম ব্রিটিশ চালাকি করে আমেরিকার সাথে একটা সমঝোতায় আসলো, এখনও ব্রিটিশ একটা অবস্থায় আছে, কিন্তু আমেরিকা সুপার পাওয়ার হিসেবে উপরে চলে গেল। এখন এইরকম একটা ব্যবস্থায় যদি হওয়া যায়, চায়না উপরে যাবে, কিন্তু চায়না চাচ্ছে না যে আমেরিকার সাথে কোনো কনফ্লিক্টে যে তাকে শোয়া দিয়ে আমি বড় হই। এই জন্যে এই মেসেজটা শি জিনপিং দিয়েছে। এবং এত বড় একটা সভ্যতা এবং তাদের ইতিহাস আছে, 100 বছর তাদের বলা হয় যে
দ্য হিস্ট্রি অফ সিভিল কী বলে হিউমিলিয়েশন। 100 বছর চায়না শুধু হারছে, তার সব কিছু মানুষ লুটপাটি করছে। তেমন চায়না এখন খুব ব্যালেন্স একটা গেম খেলবে এবং তাতে দেখা যাচ্ছে। এবং এর সাথে আমাদের যে সম্পর্ক, ইন্ডিয়ার কী অবস্থা হবে, তার চীন সাগরের কী অবস্থা হবে, বঙ্গোপসাগরের কী অবস্থা হবে। বাংলাদেশ তো একটা খুব স্ট্র্যাটেজিক পজিশন, শুধু না আগুনের উপর আমরা আছি সুপার পাওয়ার কনফ্লিক্টে। তো এইগুলো নিয়ে আপনি যদি এর রেজাল্টটা ইয়েতে যান, তাহলে চীনের যে উত্থানটা হবে, আমাদের কিন্তু এখন আমেরিকাতে আস্তে আস্তে চীনের দিকে যেটা শুরু হয়েছে আর কি, এইটা যদি আমরা ঠিকমতো সুইচ করতে পারি, তাহলে দেখা যাবে আমরা ইন্ডিয়া তো এরকম একটা রাষ্ট্র থাকবে না, আলটিমেটলি ইন্ডিয়াও এরকম থাকবে না। ইন্ডিয়া যেভাবে যে অবস্থায় যাচ্ছে, এটা টুকরা টুকরা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পরে যাই আমরা, মানে না, আমি এই সম্মেলন থেকে যে আউটকামগুলো হতে পারে আমাদের কি, সেটা তো একটা সতর্কতা কি দরকার, এটা যদি আপনি আলোচনা। আমাদের এখন যেটা করানোর সেটা গভর্নমেন্ট অনেকটাই করতেছে। তার মধ্যে ধরেন গঙ্গা ব্যারেজের কথা যেটা বলেন, এটাও তো একটা প্রেশার ব্যাক করার জন্যে, যে আমরা কিন্তু এইভাবে হচ্ছে। এবং তাতে কি হবে, একটা আছে এরকম যে গঙ্গার পানিটা যদি ফ্লোটা আমরা স্লো করে দিতে পারি, তাহলে ওদিকে অন্তত 2 মাস বন্যা হবে। যে পরিমাণ পানি আসবে, আমি যদি এমন কোনো ব্যবস্থা করতে পারি যাতে পানির ফ্লোটা স্লো হবে, তাহলে দেখবেন যে ওদিকে বিহার টিহার সব ডুবে থাকবে 2 মাস। আমাদের যদি এরকম কোনো স্টেক থাকতো, তাহলে ইন্ডিয়াকে আমরা কিন্তু আলোচনায় আনতে পারতাম। জনাব ফকির শওকত, আপনি বলছিলেন যে নিশ্চয়ই এমন কোনো আলোচনা আছে শি জিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে, যে আসলে ভবিষ্যৎ বিশ্ব ভাগাভাগির ব্যাপারটা, এইটা আপনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন যে বিশ্ব কোন সুপার পাওয়ার আমেরিকা এক পাওয়ার হিসেবে আছে, এটা কি আসলে ভাগ হয়ে যাচ্ছে? আপনি এখানে আরেকটা বিষয় বলি, আমরা জানি যে তাইওয়ানকে ঘিরে একটা রাজনীতি আছে, তাইওয়ানের ক্ষমতাটা চীনের হাতে নিতে চায়, অন্যদিকে এটা আমেরিকা বাধা দিয়ে, কারণ তাইওয়ানে আমেরিকার বহু কোম্পানির তাদের সেমিকন্ডাক্টর বিজনেস রয়েছে, চিপসের বিজনেস রয়েছে। সেই ক্ষেত্রে তাইওয়ান যদি কোনো কারণে হাতছাড়া হয়ে যায়, আমেরিকার বিজনেস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং তাইওয়ানকে চীন মনে করে তাদের অখণ্ড ভূখণ্ড, সেটা এখনও তাদের হাতে নেই। সেই জায়গাটায় একটা বিরোধ দীর্ঘদিন ধরে বিরাজমান রয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে এই সময় যুদ্ধ, হরমুজ প্রণালী, ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমরা একটা বড় অংশ থেকে আমাদের চোখ সরে গেছে। আপনি যেমন বলছিলেন যে ভেনেজুয়েলা থেকে আমাদের চোখ সরে গেছে, আমরা দেখি যে গাজা থেকে আমাদের চোখ সরে গেছে, লেবাননে ইসরায়েলে হামলা হচ্ছে, সেখান থেকে আমাদের চোখ সরে গেছে। এটা মিডিয়াতে কম কভারেজ হচ্ছে, অথচ প্রতিদিন আমরা দেখছি যে লেবাননে মানুষ মারা যাচ্ছে এবং বাংলাদেশিরা মারা যাচ্ছে। অর্থাৎ ওই অংশটা আমরা এখন প্রায় ভুলে যাওয়ার পথে। এই যে তাইওয়ান, হরমুজ প্রণালী, গাজা, টোটাল রাজনীতিটা আপনি কীভাবে দেখছেন? এই প্রশ্নের জবাব দিতে গেলে চীন এবং আমেরিকার ভেতরে যে সম্পর্কটা, এই বিষয়টা আমাদের বিবেচনা আনতে হবে। যখন সারা পৃথিবীতে মার্ক্সবাদের জয় জয়কার, সেটার দশকে চীন এবং সোভিয়েত ইউনিয়ন ভাগ হয়ে গেল, এবং সেই সময়ের যে চীন, মাও সেতুংয়ের চীন কোনো না কোনোভাবে তৃতীয় পক্ষ নিয়ে, মানে ফাইনালি সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে চলে যায়, এবং সেটা আমেরিকার পক্ষেই চীনের ভূমিকা, কিন্তু সেই দশকে চীনের ভূমিকাটা আমরা লক্ষ্য করি। এবং পাকিস্তান এমন একটা রাষ্ট্র, যখন চীনের সাথে তাদের বন্ধুত্ব, আবার আমেরিকার সাথেও বন্ধুত্ব। আমরা দেখতে পাই যে আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ চলে 71 সালে, সেই সময় কিসিঞ্জারের মাধ্যমে একটা কূটনীতি হয় চীনের সাথে। হ্যাঁ, সেই কূটনীতি চীনের সাথে কিসিঞ্জার ইসলামাবাদে আসেন, সেখান থেকে তিনি পিকিংয়ে যান, এবং মাও সেতুং বা তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মাস্তুতিংয়ে ছিলেন, মাও সেতুংয়ের সাথে যেটাকে পিং পং ডিপ্লোমেসি বলা হয়। এইটা ঘটলো। এটা একদম একটা যুদ্ধের ভেতরে কেউ জানে না, একটা গোপন মিশনে কিসিঞ্জার আসলো, এই পিকিংয়ে গেল, এবং একটা ডিল হলো। তাইওয়ানের হাতে যে ভেটো পাওয়ারটা ছিল, তাইওয়ানের হাতে চীনের একটা ভেটো পাওয়ার, 5টা যে ভেটো কান্ট্রি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাতিসংঘ গঠন হয়, 5টা রাষ্ট্র, বিজয়ী 5টা রাষ্ট্রের একটি রাষ্ট্র ছিল চীন, তখনকার চীন। কিন্তু বিজয়ের পরপরই যেহেতু ক্ষমতা বিপ্লবীদের হাতে চলে যায়, মাও সেতুংয়ের হাতে চলে যায়, আর চিয়াং কাইশেক সরকার যেহেতু তাইওয়ানে বা ফরমোজায় যে আশ্রয় নেয়, তখন ভেটো পাওয়ারটা তিনি ভোগ করছেন। কিন্তু 71 সালে একটা পাকিস্তানের মাধ্যমে একটা নেগোসিয়েশনের ভেতর দিয়ে ওই ভেটো পাওয়ারটা চীনকে ফেরত দেওয়া হয়। মানে আমেরিকার সাথে চীনের যে
একটা বিশ্ব রাজনীতিতে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আজকের না, এটা ষাটের দশকের প্রথম দিক থেকেই চীনের সাথে আমেরিকার একটি সম্পর্ক গড়ে উঠছে। আজকে যে চীনে যে বিনিয়োগ, আমেরিকানদের যে বিনিয়োগ, যে সব কোম্পানিগুলো গেছে, প্রত্যেকটা কোম্পানির মালিকদের চীনে হচ্ছে ব্যাপক ইন্ডাস্ট্রি আছে। যেহেতু চীনের শ্রমিক সস্তা এবং চীনারা অনেক কর্মঠ একটা জাতি এবং তাদের প্রযুক্তি জ্ঞানও ভালো, সেই কারণে পাশ্চাত্যের যত বিনিয়োগকারী আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, এবং চীন তো একাই 150 কোটির একটা বাজার। তাহলে চীনে যখনই কোনো বিনিয়োগ হয়, এই বিনিয়োগটা খুব দ্রুতই কিন্তু কাজে আসে, বাজারটা পায়। তারপরে প্রশান্ত মহাসাগরের পাড়ে হচ্ছে চীন, প্রশান্ত মহাসাগরের ওই পাড়ে হচ্ছে আমেরিকা। তাহলে এই পণ্যগুলো চীনের আমেরিকার বাজার ধরার জন্য, চীনের জন্য যে সহজ সুযোগ আছে, এই সুযোগটাকে চীনও কাজে লাগে, আমেরিকাও কাজে লাগে। আর যে কথাটা আসলো যে তাইওয়ানের প্রশ্ন, যেহেতু জাতিসংঘে তাইওয়ান নামক কোনো রাষ্ট্রের এখন আর ওইভাবে স্বীকৃত না, আমেরিকা তাকে টিকিয়ে রাখছে চীনের উপর এক ধরনের প্রেশার রাখার জন্য, অথবা যে চীনারা আমেরিকার সাথে ছিল তাদেরকে একটা সুবিধা দেওয়ার জন্য। সেমিকন্ডাক্টর ব্যবসা বলছেন, অনেকগুলো চীনা কোম্পানির ব্যবসাটা ওখানে করতো, আর সেই ব্যবসাটা যদি আমেরিকান কোম্পানিগুলো খোঁজ চীনেই করতে পারে, তাহলে এখন কেন আর তাইওয়ান নামক রাষ্ট্রটিকে তারা বহন করবে? আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো ডিলিংস তাদের মধ্যে হতে পারে, যে তাইওয়ানটাকে ছেড়ে দেওয়া, চীনের সাথে দিয়ে আমেরিকা কোনো বাধা হবে না। আমরা দেখেছি এত বড় একটি বিজয় যদি চীনের ঘটে যায় তাইওয়ানের, তাহলে সারা পৃথিবীতে আমেরিকার জন্য অনেক সুযোগ সুবিধা ছেড়ে দেওয়া বা আমেরিকার কর্তৃত্ব মেনে নেওয়া চীনের জন্য কোনো বিষয় নাই বলেই আমার কাছে মনে হয়। না ভাই, যেটা হংকংয়ের কথা বলছে এখানে, হংকংটা 1999 সালে ব্রিটিশদের হাত থেকে চলে যায়, 100 বছরের জন্য বা 99 বছরের জন্য এটা ব্রিটিশের কাছে ছিল, এবং ছিল ওই যে হিউমিলিয়েশন অফ 100 ইয়ার যুদ্ধের ওই নেগোসিয়েশনে ওটা দিয়ে দেয় 100 বছরের জন্য। চায়না কিন্তু স্পষ্ট বলেছিল ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে যে তুমি মনে করো না যে আমি এটা দল করে নিতে পারি। পরে দেখলো যে ঝামেলা দরকার নাই, এটা ফেরত দিল। এখন তাইওয়ানকে নিয়ে যেটা হয়েছে, তাইওয়ান তো আগে ছিল যে চীনের প্রধান যে রাজনৈতিক দল চিয়াং কাই শেকের, এই ডেমোক্র্যাট আর ওরা হচ্ছে রিপাবলিক, কী বলে গণচীন হচ্ছে মাও সেতুং যখন আক্রমণ করে একে সরাই দিল, কিন্তু তখনও তো চীনের যিনি রাষ্ট্রপ্রধান সেই চিয়াং কাই শেকই ছিল। ফলে হয়েছিল যে আপনি যেটা বলেন ভেটো পাওয়ারের, যেটা এইটে কোন চুক্তিতে এর ভিজিট হলো নিক্সনের কী বলে কিসিঞ্জারের, এই ভিজিটের পরে ওরা কি হলো, ওরা দেখলো যে এখন আমরা যদি কমিউনিজমকে ঠেকাইতে চাই, মানে তখন কি করতে হবে, রাশিয়া আর চায়নাকে যদি আমরা 2 মেরুতে নিতে পারি, তাহলে ওরা এমনি দুর্বল থাকবে। একে বললো যে তোমাকে আমরা ভেটো পাওয়ার দেবো, তোমাকে আমরা স্বীকৃতি দেবো, তোমাকে কিন্তু রাশিয়ার সাথে তুমি মিশতে পারবে না। এই যে রাশিয়ার পন্থী, আমাদের দেশে যেরকম দেখেন ভাসানীপন্থী আর ওই 2 পন্থী ছিল না, চীনপন্থী আর পন্থী এবং মস্কোপন্থী, এটা কিন্তু এইভাবে ভাগ করে তারা আমেরিকা তার শক্তিটাকে সংহত করছে। আর এর মধ্যে যেটা তাইওয়ানে যেটা হয়েছে, তাইওয়ানের জমি জমা কম, সব কম, ওরা তখন আস্তে আস্তে টেকনোলজির দিকে গেছে, দেখো অনেক রকম ইলেকট্রনিক যন্ত্রপাতি ওরা তৈরি করে। শেষ পর্যন্ত যে এই সেমিকন্ডাক্টরের দিকে গেলে এখন পৃথিবীর প্রায় 90% সেমিকন্ডাক্টরের প্রোডাকশন হয় এখানে। আর সবচেয়ে বড় কোম্পানি হলো আমেরিকার এনভিডিআর, মানে এটার নাম, ওরও কিন্তু সিও আসছে এইতে চায়নায়। তো তারা চাচ্ছিল যে আমরা এই বিভিন্ন রকমের স্যাংশন দিয়ে সেমিকন্ডাক্টরের বিজনেস চায়নাকে করতে দেয় না আমেরিকা সারা ওয়ার্ল্ডে। এখন তারা ওই সময় তো কোম্পানি নিয়ে আসছিল যে এদের মধ্যে যেটা যোগসূত্র হয়, চায়না যদি এতে বেরোতে চায়, কিন্তু এটা হয় নাই। আর এই ইয়েতে আলোচনায় কিন্তু শি জিনপিং স্পষ্ট করে ট্রাম্প সাহেবকে বলে দিয়েছেন যে তুমি যদি তাইওয়ান নিয়ে কথা বলো তাহলে কিন্তু তোমার সাথে আমার যুদ্ধ লাগবে, এটা কিন্তু স্পষ্ট করে বলছে। আর তাইওয়ানের কথা বলছে আমি 27 আমি এটা দখল করবো, হয় আলোচনায় হবে নাহলে যুদ্ধ করে। আর এর মধ্যে আবার কী করছে আমেরিকা, এই যে কত $1 মিলিয়ন অস্ত্র বিক্রির জন্য তাইওয়ানের সাথে চুক্তি করছে। তো এই যে সব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে থেকেও ট্রাম্প দেখছে যে আমি যদি চায়নাকে শুধু আমি স্যাটিসফাই রাখতে পারি তাহলে আমি আবার সব কিছুই পাবো। হ্যাঁ, ওই কথাই বলছিলেন জনাব ফখরুল ইসলাম, আপনি প্রায় একই সঙ্গে সুর আসলে। না, এর মধ্যে আরেকটা কথা হয়েছে যে তাইওয়ান তো একসময় নিবে চায়না, এটা বোঝাই যায়। তাইওয়ানে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, তাইওয়ানের যে সবচেয়ে বড় কোম্পানি TSMC আর সাউথ কোরিয়ার একটা কোম্পানি, এর দুইজনকেই তারা ইন্ডাস্ট্রি করাইছে ক্যালিফোর্নিয়ায়।
অলরেডি প্রায় প্রোডাকশনে যাওয়ার হয়েছে। আমেরিকা করে, আমেরিকা করেছে, আমেরিকা জানে যে এটা আমি রাখতে পারবো না, রাইট। আমেরিকা প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, এটাই আর কি বলছেন যে আমেরিকা জানে, এটা উনিও বলছিলেন। মাহবুব ভাই, আপনার কাছে আসি যে আপনি শুনলেন যে আমরা তাইওয়ান প্রসঙ্গে আসলাম, কিন্তু আমরা আর একটা প্রসঙ্গ বলেছিলাম যে গাজা এবং আমরা দেখছি লেবাননে কিন্তু এখনও যুদ্ধ হচ্ছে, যদিও ইরান এখানে নাই, কিন্তু হিজবুল্লাহর সঙ্গে আপনার ইসরায়েলের যুদ্ধ যেটা হচ্ছে সেখানে কিন্তু বহু মানুষ মারা যায় ইসরায়েলের আক্রমণে। অন্যদিকে গাজায় যে হত্যাকাণ্ড চলতেছে এটা অবাধে, সেটা নিয়ে কোনো কথা নেই, সারা বিশ্ব মিডিয়া এটা চুপ। এই সময়ে এই বৈঠক হলো বেইজিংয়ে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলো? বিশ্ব ব্যবস্থার সঙ্গে যে পরিবর্তন, তার সঙ্গে আপনি কিভাবে মেলাবেন? আমরা দেখছি পরিবর্তিত একটা বিশ্ব ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। উনি বলছেন যে হয়তো ভাগাভাগির কোনো হিসাব ট্রাম্প সাহেব এবং শি জিনপিং করেছেন, সেই জায়গায় আমরা এটা আমি তো এর আগেও বলেছি, আমি ফখরুলের সাথে একমত যে এই যে বিশ্ব ভাগাভাগির যে ব্যবস্থা, তো সেইটাই আলোচনার মুখ্য বিষয় ছিল। আর কতগুলো বিষয় হারিয়ে যাওয়া, যেমন ভেনিজুয়েলা প্রসঙ্গ হারিয়ে যাওয়া, লেবানন প্রসঙ্গ হারিয়ে যাওয়া, অথবা গাজার ধ্বংসযজ্ঞকে হারিয়ে যাওয়া, তো এগুলো হয় কি মানে মানে এই আজকের এই যে নব্য সাম্রাজ্যবাদী যুগে মিডিয়াটা হচ্ছে কাদের কাছে? মিডিয়াটা তো ওদেরই কাছে মালিকানা। ইভেন বাংলাদেশে মিডিয়াটা কাদের কাছে? তো যার ফলে দেখবেন মিডিয়া এগুলো ইগনোর করে, মিডিয়া এগুলোকে ইগনোর করে, তো যার ফলে এগুলো হারিয়ে যাচ্ছে। আর তাইওয়ানের যে বিষয়টা, তাইওয়ান কিন্তু নিয়ে নেওয়ার বিষয় না, কারণ তাইওয়ান যদি একটা পৃথক দেশ হতো তখন এটা নিয়ে নেওয়ার প্রশ্ন উঠত। তাইওয়ান তো চীনেরই ভূখণ্ড, যে চীনের ওই সময়কার যিনি সরকার প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন চিয়াং কাইশেক, তিনি ওইখানে যে ছিলেন আশ্রয় নেন চাইনার ভূখণ্ড। তো ওই সময় আর তখন ওই যে বিপ্লবের একটা 1949 সালের ঘটনা, হ্যাঁ, তারপরে না 50 সাল মানে 51 সাল পর্যন্ত লড়াই চলেছে তাদেরও, কিন্তু 51 সালে লড়াইটা কমপ্লিট হয়। তো সেই লড়াইটা তোরা মানে তাইওয়ান পর্যন্ত, তখন এটার নাম ছিল ফরমোজা, এই পর্যন্ত যায় নাই। মনে হচ্ছিল ওরা একসময় তো সারেন্ডার করবে। আর এই যে তাইওয়ানের যে পার্লামেন্ট আছে, এটা কিন্তু তাইওয়ানের পার্লামেন্ট না, তারাও কিন্তু বলে আমরা চীনের পার্লামেন্ট। যেমন তাইওয়ানের যে পার্লামেন্ট, সেখানে কিন্তু বেজিংয়ের প্রতিনিধি আছে। হয়তো বলবেন বেজিংয়ের প্রতিনিধি কীভাবে নির্বাচন করে? বেজিং থেকে যারা গেছিল, যাদের পূর্বপুরুষরা, তাদের একজনকে বলে তুমি বেজিংয়ের প্রতিনিধি। তার মানে এই যে চীন এক চীন নীতি, চীন কেন বারবার ঘুরে ফিরে এক চীন নীতি বলে? এক চীন নীতির কথা এই জন্য বলে, আমেরিকা এই তাইওয়ানকে এমনভাবে তৈরি করেছে বা তৈরি করার চেষ্টা করেছে বা এখনও করছে যে এটা যেন একটা আলাদা দেশ। তো কাজে এটা নিয়ে নেওয়ার বিষয় না। তবে আগে এবং পরে আমার নিজের দেশের ভূখণ্ড, যেমন আমার দেশের ভূখণ্ড এখন হাতিয়ায়, আমি যদি কাউকে লিজ দেই, যে কোনো কারণ দিতেই পারি, যেমন পৃথিবীর অনেক দেশ কিন্তু লিজ দেয়, আমাদের এই যে পৃথিবীর বহু দেশ কিন্তু কোনো দ্বীপ লিজ দেয়, 20 বছর 50, এমনকি বিক্রিও করে। যেমন আমরা জানি যে আলাস্কা রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনে নিয়েছিল, ওটা তো কিনেই নিয়েছে, ওটা ফেরত পাবে না। হংকং ওইভাবে ফেরত পেয়েছে। আর যদি তাইওয়ান ফেরত আসতে না চায়, এটা বলে রিইউনিফিকেশন, পুনর্একত্রীকরণ, অর্থাৎ মূল ভূখণ্ডের সাথে পুনর্একত্রীকরণের যে বাধা হয়, তাহলে ক্ষমতা প্রয়োগ করতেই পারে। কারণ কেন্দ্রীয় সরকার তার একটি ভূখণ্ড রক্ষা করার জন্যে, তখন হবে উদ্ধার করা না, এটা রক্ষা করা। ঠিক যেটা হলো কদিন আগে এই রাশিয়া যেটা করলো, ক্রিমিয়া, যেটাকে ক্রাইমিয়া বলা হয়, আমরা বলি ক্রিমিয়া। তো ক্রাইমিয়া তো রাশিয়ার ভূখণ্ড, এটা দিয়ে দিয়েছিল ইয়েকে, ইউক্রেনকে। তার নিজের ভূখণ্ড, রাশিয়ার মতো একটা বিশাল দেশ, তার ভূখণ্ডে ইউক্রেন ভোগ করবে আর রাশিয়াকে আঙুল চুষবে। এই তো ঘটনা। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা দীর্ঘ আলোচনা করলাম চীনে প্রেসিডেন্ট ট্রাম্পের সফর এবং তাই নিয়ে বর্তমান বিশ্ব ব্যবস্থা আগামী দিনে কোন দিকে যাচ্ছে সেই বিষয়টা আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব আলম, আর ছিলেন সামরিক বিশ্লেষক মহাসেন করিম, ছিলেন সিনিয়র সাংবাদিক জনাব ফকির সাগর। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিনে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।